তার কথায় থতমত খেয়ে যায় মোখলেস। জাফর ব্যাপারী কিঞ্চিত হেসে উত্তর দেন, বিয়া করতে আইসি গো খুড়া, মোকলেসের মেজ মাইয়ার লগে আইজ আমার বিয়া। উপস্থিত সবাই অবাক হন। মহিলারা মুখে আঁচল টেনে ফিসফিস করে কথা বলতে শুরু করে দেন। পাশ থেকে অন্য একজন বলে ওঠেন, কি ক বিয়া, তাও মোকলেসের মাইয়ার লগে? হ, মোকলেস মিয়া নিজেই থাইকা হের মাইয়ার আমার হাতে তুইলা দিতেছে, তাই না মোকলেস মিয়া? ও, তোমার সাথে তো আবার এখন থেইকা সম্পর্ক পাল্টাইয়া যাইব। শ্বশুর হইবা তুমি আমার, নাম ধইরা তো আর ডাকুন যাই না। মোখলেস জোরপূর্বক একটু হেসে বললেন, আমার মাইয়ার লগে আমি জাফর ব্যাপারের বিয়া দিতেছি। আমার মাইয়াও রাজি বিয়াতে। উপস্থিত সবার মধ্যে থেকে কেউ একজন বলে ওঠেন, তার রাজি যখন, তখন রাইতের অন্ধকারে সবার আগসর মাইয়ার বিয়া দিতেছেন কেন? আর কাউ তো বাড়িত নাই শুনলাম। জাফর ব্যাপারী বলে ওঠেন, মোখলেস মিয়ার কি সামর্থ্য আছে ঢাল ঢোক পিটাইয়া মাইয়ারে বিয়া দেওয়ার? সমস্যা নাই দেখা তো রাইতের আন্ধারে বিয়া দিতেছে। আর এমনিতেও আমি চাই না আমার শ্বশুরের ওপর কোনো খরচের চাপ আসুক, তাই তো কোনো খরচ ছাড়াইয়া বিয়া করতে আইছি। জাফর ব্যাপারী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কথায় যেন গলে গেল উপস্থিত সকলে। সবার মুখের প্রতিক্রিয়া দেখে ক্রূর হাসলেন ব্যাপারী। কেউ একজন তাকে উদ্দেশ্য করে বলল, তইলে আর খাসায় না থাইকা বিয়ার কাম শুরু কইরা ফেলাও দেহি। মিষ্টি তো লইয়া আইসো নাকি? মতবারে 4 নাম্বার বিয়ার পোস না হোক, মিষ্টি তো খাইতে পারমু। আর কথা বাড়ালো না কেউ। সবাইকে বসতে দেওয়া হলো চেয়ারে। কেউ কেউ দাঁড়িয়েই রইল। মহিলারা কানাঘুষা করছে। ব্যাপারীর চরিত্র ভালো নয়, মেয়েটার কপাল পুড়ল বোধ হয়। কেউ কেউ বলছে হয়তো টাকা দিয়ে শ্যামাকে কিনে নিয়েছে ব্যাপারী। মৌলভী সাহেব সহ কাকুরি বুড়ি আর জাফর ব্যাপারী সহ আরও 4 জন পুরুষ সাক্ষী হিসেবে ঘরে ঢুকলো। শ্যামা সেই অচেতন অবস্থায় পড়ে আছে ভেজা বিছানার উপর। শরীরে লাল রঙা শাড়ি জড়ানো। ঠান্ডায় জমে গেছে পুরো শরীর। জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়ে আছে। শ্বাস প্রশ্বাস অত্যাধিক গরম হয়ে গেছে। কাকুরি বুড়ি শ্যামাকে কোনো রকমে তুলে বসায়। শ্যামার শাড়িটা পায়ের কাছ থেকে একটু উপরে উঠে গেছে। জাফর ব্যাপারী সহ বাকি 4 জন পুরুষ কুনজরে চেয়ে আছে শ্যামার পায়ের দিকে। মৌলভী সাহেবের বুক চিরে ব্যর্থ শ্বাস বেরিয়ে আসলো। শ্যামার কোমল মুখটা দেখে হৃদয়ে কেঁপে উঠল তার। তিনি পায়ের কাছে বসে ওর শাড়িটা টেনে ঢেকে দিলেন ওর পা। দূর থেকে শ্যামার শরীরে তাপ অনুভব করতে পেরে একটা কাঁথা জড়িয়ে দিলেন শ্যামার গায়ে। উষ্ণতা পেয়ে একটু নড়ে উঠল শ্যামা। জাফর ব্যাপারী মৌলবীর কাজে কিঞ্চিত ভ্রু কুঁচকালেন। মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিলেন এতক্ষণ, কিন্তু এখন মেয়েটার পুরো শরীর ভারী কাপড়ে আবৃত। জাফর ব্যাপারী বিরক্তির স্বরে বললেন, তাড়াতাড়ি বিয়ার কাম শুরু করো বলবি, সময় নাই আমার হাতে। মৌলভী সাহেব খানিক চুপ থেকে বিয়ের কাজ শুরু করে দিলেন। এবার আসল কাজ, কবুল বলার পালা মেয়ের। কিন্তু শ্যামা তো অচেতন, ও কি করে কবুল বলবে? মৌলভী সাহেব নরম কণ্ঠে কয়েকবার ডাকলেন শ্যামাকে, কিন্তু কোনো সাড়া নেই। জাফর ব্যাপারী বিরক্তিতে কপাল কুঁচকে মুখে চ সূচক শব্দ উচ্চারণ করলেন। কাকুরি বুড়ি শ্যামার নরম চোয়াল চেপে ধরলেন শক্ত হাতে। খিটখিট করে বলে উঠলেন, ওই মাইয়া ওট কইতাছি, মরেনের ঘুম ঘুমাইছস? আমাগো বাড়ি থেকে বিদায় হইয়া তারপরে এই ঘুমাইস। ওট কইতাছি, কবুল বিয়া করবি না? বিয়া কবুল ক। শ্যামা অবচেতন অবস্থায় কুঁকিয়ে উঠল। শ্যামার কোনো পরিবর্তন না দেখে জাফর ব্যাপারী দাঁত পিষে বললেন, খুড়ি, তাড়াতাড়ি উঠাও তোমার নাতনি রে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। পানি ঢালো হের মুখে, যে কয়রাই হোক তাড়াতাড়ি উঠাও। ব্যাপারীর কথা মতো এক মগ পানি আবারও শ্যামার মুখে ঢেলে দেয় কাকুরি বুড়ি। শ্যামা হাঁসফাঁস করে ওঠে। বুড়ি শ্যামার চোয়াল শক্ত করে ধরে বলেন, কবুল ক, যত তাড়াতাড়ি করবি ততই তোর ভালা। শ্যামা চোখ খুলতে পারছে না। সে অস্পষ্ট স্বরে আওয়াজ তুলল, আমি কমু না, কিছুতেই কমু না, এ বিয়া করবো না আমি। কাকুরি বুড়ি সপাটে একটা চর বসালেন শ্যামার গায়ে। বুড়ো হাতেও শক্তি কম ছিল না তার। শ্যামা হুমড়ি খেয়ে পড়ে কাঠের তক্তার উপর। কাঠের তক্তায় বাড়ি খেয়ে কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে নিমিষেই। ব্যথা পেল, মুখ দিয়ে শব্দ বের হয় না শ্যামার। কাকুরি বুড়ি আবারও শ্যামার চুল খামচে উঠিয়ে বসায় শ্যামাকে। কবুল ক।
শ্যামা কিছুই বলে না। বুড়ি আবারও একটা চর বসায় শ্যামার গালে। এবার ঠোঁট কামড়ে কেঁদে ওঠে শ্যামা। কাকুরি বুড়ি হিংস্র, তবে অলকার জন্য শ্যামার প্রতি তিনি কখনো হিংস্রতা প্রকাশ করতে পারেননি। যা বলেছেন সব মুখেই বলেছেন। শ্যামার বুক ফেটে আওয়াজ বেরিয়ে আসে। আম্মা। মৌলভী সাহেবের চোখ থেকে আপনা আপনি দুফোঁটা জল গড়িয়ে পড়ে শ্যামাকে দেখে। শ্যামার নরম গালে কাকুরি বুড়ির চরের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। ঠোঁট কেটে রক্ত ঝরছে, কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে অনর্গল। জাফর ব্যাপারী এসব দেখে যেন মজা পাচ্ছেন খুব। তার মুখে অদ্ভুত হাসি লেগে আছে। কাকুরি বুড়ি আবারও শ্যামাকে কবুল বলতে বলে, কিন্তু শ্যামা বলে না। ও ধীরে ধীরে আবারও বিবশ হয়ে পড়ছে, চোখ লেগে আসছে পুনরায়। চারিদিকের সব গাঢ় অন্ধকার হয়ে আসছে, অন্ধকারে তলিয়ে যাচ্ছে সব কিছু। শ্যামা শরীর ছেড়ে দেয় বিছানার উপর। কাকুরি বুড়ি আবারও টেনে তোলে ওকে, পুনরায় চর বসাতে যায় ওর গালে। তবে শ্যামার গালে চর পড়ার আগেই একটা শক্ত হাত আটকে দেয় বুড়ির উদ্যত হাত। রেগে গিয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে হাত ধরা ব্যক্তির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বুড়ি। অমনি চুপসে যান তিনি। চোখ মুখে ক্ষিপ্ততার পরিবর্তে আতঙ্ক নেমে আসে। সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে জমিদারের একমাত্র উত্তরাধিকারী, আগামীর জমিদার সংগ্রাম জোয়ারদার। বুড়ি চোখ কষলে আবারও তাকান। জাফর ব্যাপারীর দিকে একবার তাকান। ব্যাপারী অবিশ্বাস্য ভীত নয়নে চেয়ে আছে। বুড়ির জং ধরা হাতে সংগ্রাম জোয়ারদারের বাঁধন শক্ত করেন, আরও জোরে চেপে ধরেন বুড়ির হাত। বুড়ি বিবশ কণ্ঠে গুঙিয়ে ওঠে, মনে হচ্ছে বুড়ো হাড় ভেঙে যাবে এক্ষুনি। সংগ্রাম জোয়ারদার বুড়ির হাত চেপে ধারালো রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে বুড়ির দিকে। বুড়ি কিছু বলার আগে খাটের উপর শ্যামার কাছে হুড়মুড়িয়ে বসে পড়ে ফুলি। কান্নারত অস্থির কণ্ঠে শ্যামাকে ঝাঁকিয়ে গালে আলতো চাপড় মেরে ডাকে, এই শ্যামা, শ্যামা, ওঠ শ্যামা, আমি আইছি তোর কাছে, তোর ফুলি আইছে, ওঠ শ্যামা, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবো না আর, আমি আইছি তো, একবার চোখ খোল শ্যামা, লক্ষ্মীটি আমার, একবার চোখ খোল। সংগ্রাম মুহূর্তই বুড়ির হাত ছেড়ে দেয়। কাকুরি বুড়ি ছাড়া পেতেই পিছিয়ে যায় কয়েকবার। জাফর ব্যাপারী শুকনো ঢোক গেলেন। সংগ্রাম চেয়ে দেখে শ্যামার মুখ, কপাল আর ঠোঁটের কোণা কেটে রক্ত বের হচ্ছে, গালে 4 আঙ্গুলের দাগ স্পষ্ট। রাগে চল শক্ত হয়ে যায় সংগ্রামের। শ্যামা পিটপিট করে চোখ খোলে। ঝাপসা চোখে ফুলিকে কান্নারত অবস্থায় দেখে আলতো হাসে শ্যামা। হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ফুলির চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু শক্তি কুলোয় না। সম্পূর্ণ নেতিয়ে পড়ে শ্যামা। চোখ দুটো বোঝার আগে অস্পষ্ট স্বরে বলে, আমারে বাঁচা ফুলি, আমি জানতাম তুই আইবি। আমার আম্মা। আর কিছু বলতে পারে না শ্যামা, সম্পূর্ণ অচেতন হয়ে পড়ে। ফুলি শ্যামাকে বুকে জড়িয়ে ডুকরে কেঁদে ওঠে। সংগ্রাম শীতল চোখে চেয়ে থাকে শ্যামার নেতিয়ে পড়া ক্লান্ত মুখের পানে। পুনরায় চোয়াল শক্ত হয়ে যায় সংগ্রামের। এবার ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে জাফর ব্যাপারীর দিকে। সংগ্রামের অগ্নি চক্ষু দেখে ভয়ে গলা শুকিয়ে যায় জাফর ব্যাপারীর। তিনি শুকনো ঢোক গেলেন। আশেপাশে 7 গ্রামের জমিদারের ছেলে সংগ্রাম জোয়ারদার। ওদের ক্ষমতা অনেক। ওদের করুণার ফলেই জাফর ব্যাপারী আজ মাধবপুর গ্রামের মাতব্বর। অন্যান্য 6 গ্রামের তুলনায় মাধবপুর গ্রাম একটু ছোট। প্রত্যেকটা গ্রামে একজন করে মাতব্বর নিয়োগ দিয়েছেন জমিদার লতিফ জোয়ারদার। মাধবপুরের মাতব্বর জাফর ব্যাপারী। জাফর ব্যাপারীর একাধিক কুকর্ম সম্পর্কে জমিদার অবগত নন। অনেক নালিশ রয়েছে তার সম্পর্কে, কিন্তু প্রখ্যাত কোনো প্রমাণ নেই, যার ফলে বারবার বেঁচে যান তিনি। জমিদারের অগোচরে অনেক কিছুই চলে। সংগ্রাম স্বভাববশত প্রত্যেক রাতে জিপ নিয়ে ঘুরে বেড়ায় গ্রামে। গ্রামের মানুষ সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়ে। পুরো শুনশান এলাকায় জিপের ধোঁয়া উড়িয়ে ঘুরে বেড়ায় সংগ্রাম। সাথে 2-1 সঙ্গী থাকে। আজও ব্যতিক্রম হয়নি তার। প্রত্যেক দিনের মতোই আজও জিপ নিয়ে বেরিয়েছিল সংগ্রাম। আজ এসেছিল মাধবপুর গ্রামে। গ্রামের আঁকাবাঁকা রাস্তায় থেমে থেমে জিপ চলছিল। জমিদার প্রত্যেক গ্রামের উন্নয়নে খরচ ঢালেন, তবুও এই গ্রামের এই রাস্তার কোনো উন্নয়ন নেই। যুগ থেকে রাস্তায় কোনো পরিবর্তন আসেনি এখনো। এই গ্রামের মাতব্বর কি করেন? মাতব্বর থাকা সত্ত্বেও, উন্নয়ন বাবদ টাকা ব্যয় হওয়া সত্ত্বেও কোনো উন্নয়ন নেই এই গ্রামের। সংগ্রাম এসব দেখে বিরক্তিতে কপাল কুঁচকায়। রাস্তার খাঁজে বারবার আটকাচ্ছে জিপের চাকা। হঠাৎ একটা মেয়ে ছুটে আসে
জিপের সামনে। আকস্মাৎ ব্রেক কষা হয়। এত রাতে অন্ধকার শুনশান রাস্তায় জিপের আলোয় একটা মেয়েকে দেখে এক লাফে জিপ থেকে নেমে পড়ে সংগ্রাম। সামনে ফুলিকে হাঁসফাঁস করতে দেখে জিপের ড্রাইভিং সিট থেকে নেমে আসে আহাত। সংগ্রামের সাথে জিপের ড্রাইভার হিসেবে কাজ শুরু করেছে আহাত। আগে কদিন জমিদারের জমি জমা দেখত, এখন কদিন থেকে সংগ্রামের সাথে সঙ্গী হিসেবে থাকছে। ফুলির অবস্থা দেখে আহাত ব্যাকুল হয়ে পড়ে। ফুলিকে নিজের দিকে ঘুরিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, ফুলি তুই এত রাতে কই যাইতেছিস এমনে? কি হয়েছে তোর? কি হয়েছে ক? ফুলি আহাতকে দেখে আরও বেশি অস্থির হয়ে পড়ে। অস্থির কণ্ঠে আওড়ায়, আহাত ভাই, আমার শ্যামারে বাঁচাও আহাত ভাই। শ্যামার নাম শুনে সংগ্রাম ভারী গলায় ফুলিকে শুধায়। শ্যামা, কি হয়েছে শ্যামার? ফুলি সংগ্রামের দিকে ঘুরে বিনয়ের স্বরে বলে, আমার শ্যামারে বাঁচান ছোট জমিদার। ওরা ওর সর্বনাশ কইরা দিব। ওরা 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 জোর কইরা বিয়া দেব। দয়া কইরা বাঁচান ওরে। ফুলির মুখে এমন কথা শুনে চোখ মুখ শক্ত হয়ে যায় সংগ্রামের। দ্রুত জিপে উঠে পড়ে ওরা। বর্তমান সংগ্রাম জাফর ব্যাপারীর পাঞ্জাবির কলার ধরে এক টানে ঘরের বাইরে নিয়ে আসে। বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সবাই। মোকলেস ভয়ে চুপসে আছেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম প্রতিবাদ সঞ্চার করে, এটা কারোরই অজানা নয়। বাইরে এসে ক্ষিপ্ত দৃষ্টিতে একে একে সবাইকে দেখে নেয় সংগ্রাম। হুঙ্কার ছেড়ে বলে, কি হচ্ছিল এখানে? সংগ্রামের হুঙ্কারে কেঁপে ওঠে উপস্থিত সবাই। সবাই চুপ, কারোর মুখে কোনো কথা নেই। মোকলেস ঢোক গিলে গলা ভিজিয়ে নিচু স্বরে বলেন, আমার মায়ের বিয়া দিতেছিলাম ছোট জমিদার। ছোট পরিসরে ঘরোয়াভাবে বিয়া দিতেছিলাম। তো আপনি এখানে? কার সাথে বিয়ে দিচ্ছিলেন আপনার মেয়ের? খানিক শান্ত কণ্ঠে ঘাড় বাঁকিয়ে প্রশ্ন করে সংগ্রাম। ওর শান্ত স্বরে মোকলেস যেন একটু স্বস্তি পেলেন। তিনি মাথা উঁচিয়ে বললেন, জাফর ব্যাপারীর লগে। আপনার মেয়ে বিয়েতে রাজি? ছোট জমিদার রাজি তো। আমার মাইয়া রাজি এই বিয়াতে। মিথ্যা কথা। শ্যামা এই বিয়েতে রাজি নয়। ওরা জোর কইরাই শ্যামারে বিয়ে দেওয়ানোর চেষ্টা করতেছে। কাকি বাড়িতে নাই, এই সুযোগে ওরা ওই জাফর ব্যাপারীর সাথে শ্যামার কাইসা বিয়া দিতে চাইতেছে। ফুলের ঝাঁঝালো কথায় জাফর ব্যাপারী অগ্নিদৃষ্টিতে তাকান ওর দিকে। চোখ ফিরিয়ে আশেপাশে তাকিয়ে দেখেন তার সাগরেদরা কোথাও নেই, পালিয়েছে ইতিমধ্যে। সংগ্রাম আবারও হুঙ্কার ছেড়ে বলে ওঠে, জাফর ব্যাপারী আপনার থেকেও বেশি বয়সী। ওনার বয়স জানেন আপনি? কোন অধিকারে আপনি আপনার মেয়ের সাথে ওনার বিয়ে দিচ্ছিলেন? মোকলেস ঢোক গেলে আবারও পুনরায় কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমি মাইয়ার বাপ। ওরে বিয়া দেওয়ানোর অধিকার আমার আছে। আর এই ইসলামীয় বয়োজ্যেষ্ঠদের সাথে বিয়া দেওয়ার নীতি আছে। চুপ, একদম চুপ। ওই মুখে ইসলামের নীতি তুলবেন না আপনি। শ্যামা, ছুঁয়েছে কে? বলো, কে ছুঁয়েছে ওকে? ওর গায়ে হাত তুলেছে কে? সংগ্রামের গর্জনে মাটিসহ কেঁপে ওঠে উপস্থিত সবাই। কাকুরি বুড়ি চুপসে যান, সিঠিয়ে যান মুকলেসের পেছনে। জাফর ব্যাপারী সাফাই গাওয়ার স্বরে তুতলিয়ে বলেন, শ্যামারে কেউ ছয় নাই। সংগ্রাম বাবা, বিশ্বাস করো আমি এখনো ওরে এক আঙ্গুলিও ছুঁইয়া দেখি নাই। একটু পর তো বিয়া হতোই, তাই বিয়ার আগে ছুঁই নাই আমি ওরে। সংগ্রাম করা দৃষ্টিপাত করে জাফর ব্যাপারীর পানে। মৌলভী সাহেব মাথা নামিয়ে তাচ্ছিল্যের সুরে বলেন, কোন মায়া মানুষের শুধু ছলেই যে অসম্মান করা হয়, এটা কোন যুক্তির কথা নয় ছোট জমিদার। সংগ্রাম বুঝতে পারল মৌলভী সাহেবের কথার মানে। ওর চোয়াল অত্যাধিক শক্ত হয়ে গেল নিমিষে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সংগ্রাম জাফর ব্যাপারীকে উদ্দেশ্য করে দুজন পেয়াদাকে বললেন, এই জানোয়ারটাকে নিয়ে যাও, আর ওকে কোথায় রাখতে হবে সেটা তোমরা খুব ভালো করেই জানো। জাফর ব্যাপারী হুড়মুড়িয়ে সংগ্রামের পায়ের কাছে বসে দুপা চাপটে ধরেন। তিনি আন্দাজ করতে পারছেন তার শাস্তি স্বরূপ কি হতে পারে। তিনি ভেজা গলায় বলতে শুরু করেন, ক্ষমা করে দাও বাপ, এবারের মতো ক্ষমা করে দাও। আর জীবনে এমন ভুল হইব না। আর জীবনেও বিয়া করব না আমি। আমারে কোথাও পাঠাইও না বাপ। আমার বাড়িতে তিনটা বউ আছে, ওরা না খাইতে পাইরা মইরা যাইব বাপ। আমারে মাফ করে দাও, আরেকটা সুযোগ দাও আমারে। সংগ্রাম আর কিছু বলল না। স্বভাব সুলভ পেছনে হাত গুটিয়ে মুখ ফিরিয়ে শটান দাঁড়িয়ে রইল। পেয়াদারা এসে টেনে হিঁচড়ে জাফর ব্যাপারীকে নিয়ে কোথাও একটা গেল। তার আর্তনাদ আর কেউ শুনল না। বাড়ির উঠানে একাধিক মানুষ থাকা সত্ত্বেও কারোর মুখে কোনো রা নেই। মহিলারা ফিসফিস করছে আড়ালে। সংগ্রাম কান খাড়া করে বোঝার চেষ্টা করছে তাদের কথা। ওরা একে অপরকে বলছে,
দুইবার বিয়া ভাঙলো এই মাইয়ার। আর কেডায় বিয়া করব এরে? কয়দিন আগে শুনলাম কোথায় জানি বিয়া ঠিক হয়েছে, সেখানে মনে হয় আর বিয়া হইব না। এইসব শুনলে কি একটা শনি কপালে মাইয়া কন দেখি, জীবনে তো শান্তি পাইল না, আর অলকারে শান্তি পাইতে দিল না। কি জানি আলকা এসব শুনলে কি করবে। সংগ্রাম তাদের কথা শুনে দাঁত পিষল। মোকলেসের হাঁটু কাঁপছে। মৌলভী সাহেব দাঁড়িয়ে না থেকে পা বাড়ালেন চলে আসার জন্য। সংগ্রাম গম্ভীর স্বরে বাধা দিলেন তাকে। দাঁড়ান। মৌলভী সাহেব দাঁড়িয়ে গেলেন। সবাই একসাথে দৃষ্টি নিক্ষেপ করলো সংগ্রামের দিকে। সংগ্রাম এবার দ্বিগুণ গম্ভীর গলায় ফুলিকে ডাকলো। ফুলি। ফুলি চকিতে উত্তর দিল, জি ছোট জমিদার। শ্যামাকে তৈরি করাও, আজ এই মুহূর্তে বিয়ে হবে ওর। মৌলভী সাহেব ঘরে যান, বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন। আজ এই মুহূর্তে লতিফ জোয়ারদারের একমাত্র পুত্র সংগ্রাম জোয়ারদারের সাথে বিয়ে হবে শ্যামার। আর একটা কথা শুনতে চাই না আমি। পুরো বাড়িতে উপস্থিত সবার মাঝে যেন বাজ পড়ল। শান্ত পরিস্থিতিতে কথার রোল দ্বিগুণ বেড়ে গেল। গলা উঁচিয়ে কথা বলার সাহস পাচ্ছে না কেউ। ফিসফিস করে কানাঘুষা করছে সবাই। মুকলেসের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কাকুরি বুড়ি সহ তিনি জুবুথুবু হয়ে দাঁড়িয়েছিলেন এতক্ষণ। সংগ্রামের কথায় মুকলেস আর কাকুরি বুড়ি চোখ গোল গোল করে অবিলম্বে তাকালেন। চোখ কোটর ফেটে বেরিয়ে আসার দশা। মৌলভী সাহেব স্বস্তির হাসি হাসলেন। ফুলিও অবাক লোচনে চেয়ে আছে। শেষমেশ কিনা শ্যামার সাথে জমিদার ছেলের বিয়ে। ফুলি শটান দাঁড়িয়ে থেকে দুপা পিছিয়ে ঘরে ঢুকলো। মোকলেসের দুপা স্থির হয়ে আটকে আছে। রাত গভীর হচ্ছে। হারিকেনে টিমটিমে আলোয় বিয়ে পড়ানো হয় শ্যামা আর সংগ্রাম জোয়ারদারের। ফুলি রাস্তায় অবচেতন অবস্থায় মুখ নেড়ে কবুল বলে শ্যামা। রাতের অন্ধকার, আকাশ বাতাস আর ওই উপরআলাকে সাক্ষী রেখে পবিত্র বন্ধনে আবদ্ধ হয় দুটি প্রাণ, শ্যামা আর সংগ্রাম জোয়ারদার। ফজরের আজান পড়ছে। প্রতিদিনের মতো স্বভাববশত শ্যামার কানে আসছে আজানের ধ্বনি। শ্যামাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পেরোলেই মসজিদ। রোজ রোজ আজানের ধ্বনিতে ঘুম ভাঙে শ্যামার। চোখ বুজে এক মনে আজান শোনে সে। আজান শেষ হতেই উঠে পড়ে নামাজের জন্য। আজও কানে আসছে আজানের ধ্বনি। আজান শেষ হতেই পিট পিট করে চোখ খুলে শ্যামা। শরীরটা এখনো অবশ আর ভারী হয়ে আছে। মাথাটা ঝিমঝিম করছে। শ্যামার মনে হলো ও যেন তুলোর উপর শুয়ে আছে। এত নরম গদি তো ওর নয়। শ্যামা চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। ওর এক হাত কোনো কিছুতে আবদ্ধ। মাথায় ভেজা ভেজা কিছু অনুভব করে শ্যামা। এক হাত বাড়িতে মাথায় রাখে। কপালে একটা ভেজা কাপড়। শ্যামা কাপড়টা সরিয়ে আবারও আধো আধো চোখ খোলে। চারপাশ ঝাপসা লাগছে। শ্যামা আবারও ছট করে চোখ বন্ধ করে। অন্য হাতটা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারল না। কোনো শক্ত বন্ধনে আটকে আছে ওর হাত। শ্যামা সময় নিয়ে ধীরে সুস্থে চোখ দুটো খোলে। এখনো আলো ফোটেনি বাইরে। শ্যামার ঘরে ফজরের সময় অন্ধকার থাকে। ফাঁক ফোকর না থাকায় বাইরের আলো ঢুকতে পারে না যতক্ষণ না জানালা খুলে দেওয়া হয়। শ্যামা দেখতে পেল আজ ওর ঘরে বাইরের আলো দেখা যাচ্ছে। কোথাও থেকে ভেসে আসছে সকালের পাপ মুক্ত স্নিগ্ধ নরম আলো। ঝাপসা চোখ দুটো সম্পূর্ণ খোলার চেষ্টা করে শ্যামা। চারপাশের পরিবেশ নজরে আসতেই মস্তিষ্ক জেগে ওঠে শ্যামার। এটা তো ওর ঘর নয়। শ্যামার নরম হৃদয় আঁতকে ওঠে। থরথর করে কেঁপে ওঠেও। অজানা আশঙ্কায় শিহরণ বয়ে যায় পুরো শরীরে। এক ঝটকায় উঠে বসে সে। এক হাতে টান পড়তেই থেমে যায়। আচমকা উঠে বসায় মাথা যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। এক হাতে মাথা চেপে মুখ লুকায় দুই হাঁটুর ভাঁজে। ভেতর কাঁপছে শ্যামার। শ্যামা এক মুহূর্ত দেরি না করে কোনো দিকে না তাকিয়ে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়। খাট থেকে নামার জন্য উদ্যত হতেই পেছন থেকে কেউ আটকে দেয় ওকে। শ্যামার কোমর পেছন থেকে আঁকড়ে ধরেছে কেউ। শ্যামার গলা শুকিয়ে আসছে ভয়। ঘরে আবছা অন্ধকার, আবছা আলো। পেছনের ব্যক্তিকে না দেখে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ছটফট করতে করতে চেঁচিয়ে ওঠে শ্যামা, ছাড়ুন আমারে, ছাড়ুন। এই বিয়া মানি না আমি। ওই নোংরা হাতে স্পর্শ করবেন না আমারে। শেষের কথাটা দাঁত কিরমির করে বলে শ্যামা। শ্যামার পিঠ ঠেকেছে কোনো বলিষ্ঠ বুকের উপর। ওর পাতলা ফিনফিনে শরীর তলিয়ে গেছে একটা সুঠাম দেহের মধ্যিখানে, যে দুহাতে শক্ত করে আটকে রেখেছে শ্যামাকে।
কারোর খোঁচা খোঁচা দাড়ি বিদ্ধ হয় শ্যামার ঘাড়ে। কেঁপে ওঠে শ্যামা। নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে সে। নিজের নিস্তেজ শরীরের সবটুকু শক্তি দিয়ে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে নিজেকে ছাড়ানোর, তবে পারছে না। কোনো সুপুষ্ট ব্যক্তির শক্তির কাছে শ্যামা জোর নিতান্তই তুচ্ছ। শ্যামা শক্তি দেখিয়ে হিসিয়ে উঠল আবারও। সাইডা দে আমারে, নয়তো তোর হাত, এই হাত কাটটা ফেলামো আমি। নিজের স্বামীকে শক্তি দেখাচ্ছ মেয়ে? স্বামীর হাত কেটে ফেলবে? বুক কাঁপবে না তোমার? ভরাট কণ্ঠে তরিতে ঘাড় বাঁকিয়ে পেছন ফিরল শ্যামা। চোখাচোখি হলো সংগ্রামের সাথে। শ্যামার হাত পায়ের ছোটাছুটি বন্ধ হয়ে গেল নিমিষেই। স্থির হলো সে। শ্যামার মুখের খুব কাছাকাছি, ওর দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সংগ্রাম। সংগ্রামের দৃষ্টি স্থির। শ্যামার শ্বাস আটকে এলো। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে আবিষ্কার করলো সামনে। শ্যামা পলকবিহীন নিগুড় চোখে চেয়ে রইল কিছুক্ষণ। সংগ্রাম একই ধারালো দৃষ্টিতে চেয়ে বাঁকা হেসে বলল, কি হলো মেয়ে? ছোটাছুটি বন্ধ করে দিলে যে? আর কি দেখছো এভাবে? পছন্দ হয়েছে স্বামীকে? শ্যামা নড়ে উঠল একটু। পুরো শরীরে বিদ্যুৎ বয়ে গেল ওর। পলক ফেলে এদিক ওদিক তাকালো। বিলাসবহুল আসবাবপত্রে সমৃদ্ধ ঝকঝকে একটা ঘর। ঘরটা অনেক বড়। পুরো ঘর গোছানো পরিপাটি। বাইরের আসা আলোয় বোঝা যাচ্ছে পুরো ঘর। শ্যামা ঢোক গেল। এটা কোথায় আছে ও? কার ঘর এটা? আর সংগ্রাম এখানে কি করছে? শ্যামা কম্পিত চোখে ফের তাকালো সংগ্রামের দিকে। সংগ্রাম এখনো একই দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর দৃষ্টির মানে বুঝতে পারছে না শ্যামা। সংগ্রামের প্রতিটা শ্বাস প্রশ্বাস অবধি অনুভব করতে পারছে সে। জীবনে প্রথম এত কাছ থেকে কোনো পুরুষকে চেয়ে দেখল সে। সংগ্রামের স্পর্শে কম্পন ধরেছে শ্যামার শরীরে। হৃৎস্পন্দন বেড়ে গেছে। অস্থিরভাবে ওঠানামা করছে হৃৎপিণ্ড। সে সংগ্রামের চোখে চোখ রেখে কাপা গলায় বলল, সাইডা দেন, সাইডা দেন আমারে, আমি কোথায়? আপনি এইখানে কেন? সংগ্রাম তৎক্ষণাৎ ছেড়ে দিল শ্যামাকে। শ্যামা বসা অবস্থায় পিছিয়ে গেল একটু। শ্বাস নিল জোরে জোরে। সংগ্রাম পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে খানিক ভারী গলায় বলল, আমার ঘরে আমি থাকবো না তো কে থাকবে? শ্যামা চমকে উঠল। ঘরটায় চোখ বুলিয়ে নিল আবারও। এবার তাকালো নিজের দিকে। ওর গায়ে শাড়ির উপর একটা কালো শাল জড়ানো। মিষ্টি আতরের গন্ধ আসছে গা থেকে। শ্যামা নিজেকে দেখে নিচু স্বরে বলল, আপনার ঘর মানে? আমি এইখানে কেন? এইখানে থাকবে না তো কোথায় থাকবে তুমি? স্বামীর ঘর এটা তোমার। শ্যামা পুনরায় আটকে উঠল। দুহাতে মাথা চেপে ধরল। কি হয়েছিল কাল? কিছু মনে নেই কেন ওর? কাল রাতে কি এমন হয়েছিল? আর শ্যামা এখানেই বা কি করছে? মনে করার চেষ্টা করলো শ্যামা, কিন্তু কিছুই মনে পড়ল না। শ্যামা শব্দ করে উঠল, আমার কিছু মনে পড়তেছে না কেন? আমি এইখানে এলাম কেমনে? সংগ্রাম খাট থেকে নামতে নামতে নিঃসংকোচে জবাব দিল, আমার কোলে চড়ে এসেছো এখানে। মাথা ছেড়ে চোখ গোল গোল করে তাকালো শ্যামা। সংগ্রাম হেসে বলল, এভাবে তাকিও না মেয়ে। স্বামী হয়ে আমি তোমার, নতুন বউ তুমি। একটু তো লজ্জা করো। যাও তাড়াতাড়ি গিয়ে জামা কাপড় বদলে নামাজ পড়ে নাও। শ্যামার অবাকের চরম সীমানায় পৌঁছেছে। কিছু মাথায় ঢুকছে না ওর। গলা শুকিয়ে আসছে। কি হচ্ছে এসব ওর সাথে? শ্যামার অক্ষিপটে ভিজে আসছে। মন বিপরীত সুরে কথা বলছে। সংগ্রাম চোখ নামিয়ে জড়সড় হয়ে বসল। সংগ্রাম ওর অবস্থা সরু চোখে পর্যবেক্ষণ করে দৃঢ় পায়ে এগিয়ে গেল ওর দিকে। নির্দ্বিধায় হাত বাড়িয়ে কপালে হাত রাখল শ্যামার। আকস্মিক স্পর্শে এক ঝটকায় পিছিয়ে সরে আসলো শ্যামা। সংগ্রাম ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, জ্বরের ঘোরে সারা রাত বেহুশ হয়েছিলে, এখন জ্বর কমেছে, তাড়াতাড়ি যাও, নামাজে দেরি হয়ে যাচ্ছে। শ্যামা ভেজা কণ্ঠে অনুনয়ের স্বরে বলল, আমি এইখানে কেন? কি হয়েছে আমার? আমার আম্মা কই? আমি আম্মার কাছে যাবো। ওরা ওরা আমার ওরা তো আমার জাফর ব্যাপারীর লগে। সম্পূর্ণ কথা শেষ করার আগে বাদ সাধল সংগ্রাম। চুপ। কিচ্ছু খারাপ হয়নি তোমার সাথে, তুমি সম্পূর্ণ ঠিক আছো। ওরা কেউ তোমার কোনো ক্ষতি করতে পারেনি। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, বিয়ে করেছি আমি তোমায়। সংগ্রাম জোরদার আর বেগম হয়েছে তুমি। শ্যামার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সব কিছু কেমন অগোছালো লাগছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলল। সংগ্রাম ভারী গলায় আশ্বাস জোগালো শ্যামাকে। সময় বয়ে যাচ্ছে, নামাজ পড়ো না আমাকে, তারপর সবটা বলছে।
ঠিক বুঝতে পারবে। শ্যামা নিশ্চুপ হয়ে বসে রইল কিছুক্ষণ। সংগ্রাম নিজেই একটা শাড়ি এগিয়ে দিল ওর দিকে। নিস্তেজ চোখে চাইল শ্যামা। সংগ্রাম ইশারা করে বলল, ওদিকে গোসলখানা আছে, ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে এটা পরে নাও। শ্যামার কথা বাড়ালো না, ধীরে ধীরে নেমে শাড়ি হাতে এগিয়ে গেল গোসলখানার দিকে। ঘরের ভেতরেই গোসলখানা। কাপড় বদলে অজু করে ঘরে আসলো। শাড়ি পরার অভ্যাস নেই শ্যামার, একা একা শাড়ি পরেও নি কখনো, আজই প্রথম। ঠিকমতো পরতে পারিনি, কুচিগুলো এলোমেলো হয়ে আছে, কোনো রকমে শরীরে জড়িয়ে রেখেছে শাড়িটা। শ্যামা এদিক ওদিক তাকিয়ে দেখলো সংগ্রাম নেই। হাত ছাড়লো সে। বিছানার উপর একটা জায়নামাজ রাখা, শ্যামা সেটা বিছিয়ে নামাজ পড়ে নিল। আজ অনেকটা সময় সিজদায় লুটিয়ে নিঃশব্দে কাঁদলো আল্লাহর কাছে। বাইরে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। শ্যামা জায়নামাজে বসে আনমনে হাঁটুতে মাথা রেখে মেঝের দিকে চেয়ে রইল। ওর জীবনটা এমন কেন হলো? কেনই ক্ষুদ্র জীবনে এত দীর্ঘশ্বাস? শ্যামার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অনর্গল। ভোরের আলো ফুটেছে চারপাশে। ঘরে একটা বারান্দা আছে, সেখান দিয়ে আলো আসছে, যে আলোয় পুরো ঘর আলোকিত। শ্যামা চোখ বন্ধ করে একই ভঙ্গিতে বসে আছে। হঠাৎ কারোর দরজা খোলার শব্দে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় শ্যামা। দরজা খুলে দুজন প্রবেশ করে ঘরে। কই আমার নাত বউ কই? তুমি থাইকা উঠছো ছেড়ি? দেহি দেহি কাইল রাইতে তো ঠিকমতো দেখতে পারি নাই তরে। বলতে বলতে একজন বৃদ্ধা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসেন শ্যামার দিকে। শ্যামার চোখের পানিটুকু মুছে নেয় হাতের উল্টো পিঠে। শাড়ির আঁচল আগে থেকেই মাথায় টেনে রাখা ছিল। শ্যামা আর একটু টেনে নেয় আঁচল। বৃদ্ধা শ্যামার সম্মুখে দাঁড়ায়। শ্যামা শুকনো ঢোক গিলে তাকে দেখে। এখানে কেউ তার পরিচিত নয়, কেউ আপন নেই এখানে শ্যামার। বুক ফেটে কান্না আসছে শ্যামার, তবুও নিজেকে সামলে রেখেছে সে। আম্মা কই? ওর আম্মা থাকলে তো ওর জীবনে এমনটা কখনোই হতো না। শ্যামার চোখ ভরে উঠছে। চোখের পলক ফেলতেই যেন ঝরঝর করে জল গড়িয়ে পড়বে অনায়াসে। বৃদ্ধা সরু চোখে চেয়ে আছেন শ্যামার পানি। ভয়ে দু কদম পিছিয়ে মাথা নুয়ে সিঁটিয়ে দাঁড়ালো শ্যামা। বৃদ্ধা আরও এগিয়ে গেলেন। হাত বাড়িয়ে শ্যামার নরম চিবুক ধরে মুখটা এদিক ওদিক করে ভালো মতো দেখলেন। আকস্মাৎ হেসে উঠলেন তিনি। আরে মাইয়া ভয় পাইতাছস কেন? আমি বাঘ না ভাল্লুক? আরে আমি তো দাদি শাশুড়ি হই, বুঝছস? নরম গলায় শ্যামা একটু স্বস্তি পেল। লক্ষ্য করে দেখল বৃদ্ধাকে। বয়স ওর দাদির মতোই, ফর্সা গুলগুলে চেহারা, শরীরের চামড়া ঝুলে পড়েছে দাদির মতোই। দামি মার খসা শাড়ি গায়ে জড়ানো, হাত কান গলায় স্বর্ণের অলংকার চিকচিক করছে। 7 গ্রামের জমিদার লতিফ জোয়ারদারের মা আতিয়া বেগম। জমিদার হওয়ার তাগিদ হলেও একটু তো বিলাসীপনা থাকবেই। আতিয়া বেগম শ্যামাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, এক চিলতে হেসে বললেন, আরে বাহ, তোর চেহারা তো সুন্দর আছে। আমার নাতি এমনি এমনি কাবু হয় নাই তোর উপর। গায়ের রং শ্যামলা হইলেও মেলা মানান আছে তোর চেহারায়। শ্যামা অবাক হলো। শ্যামাকে কিনা কেউ সুন্দর বলল? আম্মা আপার ফুলি ব্যথিত কোনো দিন কেউ শ্যামার প্রশংসা করেনি। না, করেছে তো সেদিন আফতাব তো সেদিন প্রশংসা করেছে। আচমকা আফতাবের কথা মনে পড়ল শ্যামার। বুকটা চিনচিন করে উঠল খানিক। আর কদিন পর তো আফতাবের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আফতাব বলেছিল 14 দিন পর হালালভাবে নিয়ে যাবে শ্যামাকে। কিন্তু এই 14 দিনের মাঝে কি হয়ে গেল এসব? সব কিছু এলোমেলো হয়ে গেল। শ্যামার বুকটা ভার হয়ে আসছে পুনরায়। কি রে মাইয়া, কি ভাবতেছস এত? আতিয়া বেগমের ডাকে ধ্যান ভাঙে শ্যামার। চমকে তাকায়ও। আতিয়া বেগমের পেছনে নজর যায় ওর। আরও একজন দাঁড়িয়ে আছেন পেছনে। তার পরনেও দামি শাড়িসহ ভারী ভারী অলংকার। ফিনফিনে চেহারার কুচি করে পরা শাড়ি, মাছ বরাবর সিথি করে চুলগুলো খোপা করা, আঁচল ঘাড় থেকে টেনে সামনে এনে রাখা, ফর্সা ধবধবে চেহারা। শাড়ি গহনার আবরণে একদম মোমের পুতুলের মতো সুন্দর লাগছে তাকে। শ্যামা নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে। নজর কাড়া সৌন্দর্যের অধিকারী তিনি। শ্যামার দিকে স্মিত হেসে এগিয়ে আসেন তিনি। শ্যামার নজর বুঝে আতিয়া বেগম বলেন, হেইডা তোর বড় যা, আমার বড় নাতি জুনায়েদের বউ শবনম। কি রে শবনম, পছন্দ হয়েছে যা রে? শবনম হেসে উত্তর দিল, খুব সুন্দর হয়েছে দাদিজান, আমার ছোট ভাইয়ের পছন্দ আছে বলতে হবে।
শ্যামা আবারও অবাক হলো, কি হচ্ছে এখানে? সবাই এভাবে কথা বলছে কেন? শ্যামার সাথে তো কেউ ওভাবে কথা বলে না। এভাবে কারোর কথা শোনায় অভ্যস্ত নয় শ্যামা। এত সুন্দর মহিলা কিনা শ্যামার প্রশংসা করছে। শ্যামা বাখিন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। শবনম শ্যামার হাত দুটো ধরে আলতো হেসে বলে, নাম কি তোমার? শ্যামা ঢোক গিলে জড়ানো গলায় উত্তর করে, শ্যামা। শবনম শ্যামাকে আগাগোড়া দেখে নিল, শাড়িটা এলোমেলো হয়ে আছে। হেসে ফেলল শবনম। শাড়ি পরতে পারো না? কি অবস্থা করেছো শাড়ির, এলোমেলো হয়ে আছে একদম। আর এই শাড়িটা কোথায় পেলে তুমি? কাল রাতে তো তোমার পরনে এটা ছিল না। ভাই দিয়েছে? শ্যামা অপ্রস্তুত হয়ে পড়ল, বুক ধরফর করছে। হাসার চেষ্টা করলো একটু, এদিক ওদিক তাকিয়ে খুঁজলো কাউকে। শ্যামার চাহনি বুঝে শবনম চোখ সরু করে বলল, ভাইকে খুঁজছো? শ্যামা তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়ালো। আতিয়া বেগম আর শবনম দুজনেই হেসে উঠল। আতিয়া বেগম ঠোঁট চেপে বললেন, তা কাইল রাইতে ঘুম হয়েছে ঠিক মতো না? মানে কাইল তো তো সুহাগ রাইত আসছিল, জামাইয়ের কোলে সইরা ঘরে আইলি, অচেতন আসছিলি তো, মনে আছে কিছু? শ্যামা মাথা নুয়ে নিল। কোলে চড়ে এসেছে মানে? শ্যামার অবস্থা বুঝে ঠোঁট কামড়ে হাসছে শবনম আর আতিয়া বেগম। হঠাৎ খট করে দরজায় আওয়াজ হলো। সবাই চকিতে তাকালো সেদিকে। সংগ্রাম দৃঢ় পায়ে ঘরে ঢুকলো। গায়ে সেই আগের মতোই সাদা পাঞ্জাবি পাজামা, ওপরে সাদা শাল জড়ানো। পেছন পেছন মাথা নুয়ে আরও কজন মহিলা ঢুকলো। তারা বাড়ির কর্মচারী। সবার হাতেই লাল কাপড়ে ঢাকা বড় বড় থালা। সংগ্রাম ইশারা করতেই তারা সেগুলো খাটের উপরে রেখে মাথা নিচু করে পাশে গুটিয়ে দাঁড়ালো। শবনম হেসে বলল, এসো ভাই, তোমার বউ তো তোমাকেই খুঁজছে। সংগ্রাম নিঃশব্দে হাসলো একটু। আতিয়া বেগম ভ্রুকুচকে বললেন, এসব কি? সংগ্রাম ইশারা করতে একজন এগিয়ে গিয়ে লাল কাপড়গুলো সরিয়ে দিল। বড় বড় প্রায় 60টা থালা, সবগুলোই দামি দামি নতুন শাড়িতে পরিপূর্ণ। আতিয়া বেগম হাসলেন এসব দেখে। সংগ্রাম গম্ভীর গলায় আদেশ করল, সবগুলো আলমারিতে ঢুকিয়ে রাখো। তড়িঘড়ি করে সেগুলো ঢুকিয়ে রাখা হলো আলমারিতে। ঘরের একপাশে শাল কাঠের কারুকার্যপূর্ণ তিনটা আলমারি। মাঝেরটা অনেক বড়, তার দুপাশে দুটো একটু ছোট। তার মধ্যে একটাতে সবগুলো শাড়ি ঢুকিয়ে রেখে একে একে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। এইসব শ্যামার জন্য, সেটা বুঝতে বাকি রইল না কারোর। শ্যামা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শবনম বলল, ভাই, তোমার বউ তো দেখি শাড়ি পরতে পারে না। তুমি বাইরে যাও তো এখন, আমি ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে নিয়ে আসছি। নিচে অপেক্ষা করছে সবাই ওর জন্য। আতিয়া বেগম পা বাড়াতে বাড়াতে বললেন, ও বাইরে যাইব কেন? হ্যাঁ স্বামী হয়, তুই বাইরে আয়, অয় ওর বউরে ঠিক শাড়ি পরাই দিব। শ্যামা চকিতে তাকালো, খপ করে ধরল শ্যামার হাত। আপনি এইখানে থাকেন আপা? সংগ্রাম পরিস্থিতি সামাল দিতে গলা খাকারি দিয়ে শান্ত স্বরে বলল, আমি যাচ্ছি, তোমরা যা করার তাড়াতাড়ি করো। বলেই গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। ওর যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো শবনম। সংগ্রামের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেলেন আতিয়া বেগম। শবনম দরজা চাপিয়ে নতুন একটা জামদানি শাড়ি পরিয়ে দিল শ্যামাকে। চোখে দিয়ে দিল একটু কাজল। সাজাতে সাজাতে বাড়ির সবার সম্পর্কে কিছু তথ্য জানালো শ্যামাকে। খানিক বাদে হাতে একটা গয়নার বক্স নিয়ে আবারও আসলেন আতিয়া বেগম। বক্স থেকে সমস্ত গয়না খাটের উপর করে ঢাললেন তিনি। মোটা মোটা ভারী কাজের গহনা, সোনা বা গহনার প্রতি কখনো কোনো আগ্রহ ছিল না শ্যামার। এতগুলো গহনা দেখেও কোনো উদ্বেগ জাগলো না ওর মাঝে। আতিয়া বেগম সমস্ত গহনায় হাত বুলিয়ে ভারী শ্বাস ফেলে বললেন, ওইগুলা তোমগো জমিদারি বাড়ির বউদের গয়না, বংশগত ঐতিহ্যবাহী পারিবারিক গয়না। এই গয়নাগুলো দিয়া বরণ কইরা নেওয়া হয় বাড়ির বউগো। আমারে বরণ করছিল আমার শাশুড়ি, আমি বরণ করছি তোর শাশুড়িকে, তোকেও আমি বরণ কইরা নিলাম। জমিদার বউ খালি গায়ে থাহে না কখনো, সোনায় মুইরা থাহে একদম। সংগ্রাম এই বাড়ির একমাত্র পোলা, ওর বউয়ের লাইগা তুইলা রাখছিলাম এইগুলা, তুই হের বউ, আইস থাইকা এইগুলা তোর। এই হানির শেষ নয়, আরো অনেক আছে, ওইগুলা তোর শাশুড়ির কাছে আছে, এরপরে দিয়া দিব তরে।
শ্যামা নীরবে শুনল কথাগুলো। শবনম সেখান থেকে ভারী ভারী গহনাগুলো অতি যত্নে পরিয়ে দিল শ্যামাকে। দুহাতে মোটা মোটা দুটো রুলি বালা, সাথে চিকন চিকন আরও অনেক চুড়ি, কানে বড় বড় কানপাশা, গলায় ভারী গহনা, সব মিলিয়ে একেবারে সোনায় মুড়িয়ে ফেলা হলো শ্যামাকে। ভারী শাড়ির সাথে ভারী ভারী গহনায় তলিয়ে গেছে শ্যামা। দম বন্ধ লাগছে, শরীর ভার লাগছে। একে কাল থেকে শরীর দুর্বল, তার উপর কিছু না খাওয়ার ফলে আরও বেশি ভেঙে পড়েছে শরীর। দুর্বল লাগছে ভীষণ, তবুও মুখে কিছু প্রকাশ না করে অনুভূতিহীন স্থির পাথরের মূর্তির মতো ঠায় বসে আছে সে। সব শেষে আয়নায় নিজেকে দেখে শ্যামা। আজ পুরো অন্যরকম লাগছে নিজেকে। এই রূপে শ্যামা নিজেও কোনো দিন নিজেকে দেখেনি। কপালের কাটা দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখনও। ঠোঁটের কোণ লালচে হয়ে আছে। শ্যামাকে সাজিয়ে ঘর থেকে বের করা হয়। রাজকীয় বিলাসবহুল জমিদার বাড়ি, ইট পাথরের তৈরি বিশাল জমিদার বাড়িতে মোগল শৈলীর মিশ্রণ আছে এখানে। এটা অন্দরমহল, দোতলা বিশাল অট্টালিকা, মার্বেল পাথরের মেঝে, ঝাড়বাতি ঝুলছে উপরে, আলোয় আলোকিত পুরো মহলের প্রতিটা কোণা। সিঁড়ি বেয়ে নিচে নিয়ে আসা হয় শ্যামাকে। অন্দরের বসার ঘর, একপাশে খাবার টেবিল। বাড়ির কাজের মহিলা একে একে হেসেল থেকে বের হয়ে খাবার সাজিয়ে রাখছে টেবিলের উপর। টেবিলের উপর বিভিন্ন ধরনের নানা পদের খাবার। মাঝ বরাবর একটা সিংহাসনের মতো চেয়ারে টান টান হয়ে বসে আছেন লতিফ জোয়ারদার। স্বাস্থ্যবান সুপুরুষ বলা চলে তাকে। চুল দাড়িতে পাক ধরেছে। পাশের চেয়ারে আরও একজন বসে আছে। ইনি হয়তো জুনায়েদ। শবনমের বর্ণনা অনুযায়ী আন্দাজ করল শ্যামা। ওদের দেখে মাথা নিচু করে নিল শ্যামা। মাথায় ঘোমটা টেনে রাখা। শ্যামা ঘোমটাটা আরও নাক অব্দি টেনে নিল। শ্যামার দিকে ফিরে তাকালেন লতিফ জোয়ারদার। চোখ সরু করে দেখার চেষ্টা করলেন তিনি। তার দৃষ্টি দেখে আতিয়া বেগম কিছু বলতে উদ্যত হবেন, তার আগেই শ্যামার বাহুতে হ্যাঁচকা টান দিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল কেউ। ভিমড়ি খেয়ে গেল শ্যামা। বুকটা ধক করে উঠল। সামনের জন ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে দু আঙ্গুলে শ্যামার নরম চোয়াল চেপে ধরল। এদিক ওদিক করে খুঁটিয়ে দেখতে লাগলো শ্যামাকে। আচমকা ঝাঁঝিয়ে উঠলেন তিনি। এই মেয়ে আমার সংগ্রামের বউ, এই কালো মেয়ে। এই মেয়ে কি করে ফাঁসিয়েছিস আমার ভাতিজাকে? বল বল, কি এমন জাদু টানা করেছিস যে কাউকে কিছু না জানিয়ে ও এক রাতেই তোকে বিয়ে করে নিয়ে আসলো? বল, কি করেছিস? শ্যামার ঠোঁটের কোণা কাটা অংশে চাপ পড়ে আবারও রক্ত গড়িয়ে পড়ল। আতিয়া বেগম কপাল কুঁচকে শ্যামাকে দুহাতে টেনে নিলেন নিজের কাছে। লতিফ জোয়ারদার পেছনে হাত গুটিয়ে দাঁড়িয়ে গেলেন। আতিয়া বেগম বলে উঠলেন, এটা কেমন ব্যবহার লতিফা? হ্যাঁ বউ এই বাড়ির, কেমনে কথা কইতাছ ওর লগে? বউ? এই বাড়ির বউ? সংগ্রামের বউ? ওর কোনো যোগ্যতা আছে আমার সংগ্রামের বউ হওয়ার? বলো আম্মাজান, এই কালো মেয়ের কোনো যোগ্যতা আছে এই জমিদার বাড়ির বউ হবার? চেহারা দেখেছো এই মেয়ের? আরে এই মেয়ের থেকে তো আমাদের বাড়ির কাজের মেয়েদেরও চেহারা ফর্সা আছে। এই মেয়ের তো আমাদের বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা নেই, আর ও কিনা আমাদের বাড়ির বউ, সংগ্রাম জোয়ারদারের বউ। লতিফা, গলা নামিয়ে কথা বল। স্বীকার করিস না করিস, ও আমার ছেলের বউ। ওকে এভাবে অপমান করার কোনো অধিকার তোর নেই। লতিফ জোয়ারদারের শক্ত কণ্ঠে চুপসে যায় লতিফা। লতিফ জোয়ারদারের একমাত্র বোন লতিফা। বিয়ের 12 বছর পর স্বামীর মৃত্যুর পর থেকে ছেলে মেয়ে নিয়ে জমিদার বাড়িতে আশ্রয় হয়েছে তার। আজ প্রায় 18 বছর থেকে এই বাড়িতে থাকছেন তিনি। তার বড় ছেলে জুনায়েদ আর মেয়ে সুরবালা। লতিফ আর লতিফা ব্যথিত আতিয়া বেগমের আর কোনো সন্তান নেই। লতিফা রকচটা স্বভাবের। লতিফ জোয়ারদারের শক্ত কণ্ঠে বলা কথায়ও গলা নামিয়ে বলে, কেন ভাইজান, আমার কোনো অধিকার থাকবে না কেন? সংগ্রাম কি আমার ছেলে নয়? ও তো আমার কাছে আমার জুনাইদের মতোই, আমার ছেলের মতোই। ওর ভালো মন্দ দেখার বিচার করার অধিকার কি আমার নেই? ও তোর ছেলের মতো, কিন্তু ছেলে নয়। ও আমার ছেলে, আর আমার ছেলে নিজের ভালো মন্দ বোঝে। ও বিয়ে করেছে এই মেয়েকে। এই মেয়ে ওর বিয়ে করা বউ, জোয়ারদার বাড়ির একমাত্র বউ। ও সংগ্রাম জোয়ারদারের বউ, আগামী জমিদার গিন্নি। ওর বিষয়ে আর একটা বাজে মন্তব্য শুনতে চাই না আমি।
শ্যামা ছলো ছলো চোখে তাকালো লতিফ জোয়ারদারের দিকে। গ্রামের জমিদার হিসেবে তার দয়া, ভালো মানুষের কথা অনেক শুনেছে, আজ দেখেও নিল। টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল শ্যামার চিবুক বেয়ে। লতিফা গজগজ করতে করতে বললেন, আমার অধিকার নাই থাকতে পারে, কিন্তু ভাবির অধিকার তো আছে। সংগ্রামের গর্ভধারিণী মা ভাবি। ভাবি কিছুতেই এই কালো মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেবে না। আতিয়া বেগম শান্ত কণ্ঠে বললেন, মাইনা নিব না মানে? ডাক বৌমারে, আমিও দেখি কেমনে মাইনা না নিয়া থাকতে পারে। লতিফা মুখ ঝামটা দিয়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে যান। হেসেলের দরজার পাশে মাথা নত করে দাঁড়িয়ে আছে বাড়ির সমস্ত কাজের লোক। সবার সামনে লজ্জায় মাথা নুয়ে আছে শ্যামা। নিজেকে বিকৃত মনে হচ্ছে তার। শবনম শ্যামার দিকে তাকিয়ে চোখের ইশারায় সান্ত্বনা দিয়ে এগিয়ে গেল টেবিলের দিকে। প্লেট উল্টে দিল ভাত বাড়ার জন্য। খাওয়ার সময় এখন সবার। বাড়ির পুরুষেরা আগে খাবার খেয়ে উঠে যায়, তারপর মহিলারা খেতে বসে। একেবারে কড়াকড়ি নিয়ম নয়, তবে এটাই মানে সবাই। বাড়িতে পুরুষ বলতে তো কেবল 3 জন, সংগ্রাম, জুনায়েদ আর লতিফ জোয়ারদার। শবনম প্লেটে ভাত দেওয়ার আগে হাত উছিয়ে বাত সাধে লতিফ জোয়ারদার। তিনি শ্যামার পানে তাকিয়ে নরম কণ্ঠে ডাকলেন, শ্যামা, এদিকে এসে তো আম্মা। দেখি আমার বৌমাকে। আজ আমার বৌমার প্রথম দিন এই বাড়িতে। ওই খাবার পরিবেশন করবে সবাইকে। শ্যামা করুণ চোখে চেয়ে রইল। ধীর পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে। লতিফ জোয়ারদার হাত রাখলেন শ্যামার মাথায়, আদরে কণ্ঠে বললেন, লতিফার কথা কিছু মনে করো না আম্মা। ও একটু কড়া স্বভাবের, মুখের উপর কথা বলে দেয়। হঠাৎ তোমাদের বিয়েটা হয়েছে তো, তাই তোমার শাশুড়ি আর ফুপু শাশুড়ি মানতে একটু কষ্ট হচ্ছে। ওদের সময় দাও একটু, সব ঠিক হয়ে যাবে। তোমার শাশুড়ি নিচে আসবে এক্ষুনি। ও যদি কিছু বলে তাহলে কিছু মনে করো না। শ্যামা মাথা দোলালো। লতিফ জোয়ারদার মুচকি হাসলেন, আমার কোনো মেয়ে নেই মা। তুমি আমার মেয়ে হয়ে থাকবে এই বাড়িতে। নিজের বাবাকে ছেড়ে এসেছো, আমাকে না হয় তার স্থানটা দিও। বাবা মনে করো আমায়। শ্যামার চোখ ভিজে আসলো এবার। ওর বাবার ভালোবাসা তো কখনো পায়নিও। ওর আব্বার জন্যই তো এসব হয়েছে। লতিফ জোয়ারদার বসলেন আবারও। পাশে একটা চেয়ার টেনে বসলো আতিফা বেগম। সংগ্রামের দেখা নেই। শ্যামা ঘাড় ঘুরিয়ে চোরা চোখে এদিক ওদিক তাকালো। খাবার টেবিলে বসে আছে 3 জন। খাবার বেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা। শ্যামা নিঃশব্দে ভাতের বাটি হাতে নিল। এক হাতা ভাত তুলে দিল লতিফ জোয়ারদারের প্লেটে। অমনি বিকট ঝনঝনে শব্দে আটকে উঠল সে। টেবিলের উপরে রাখা সমস্ত খাবারের বাটি ঝনঝন শব্দ তুলে নিমেষেই গড়িয়ে পড়ল শান বাঁধানো মেঝেতে। চেয়ার ছেড়ে উঠে পড়ল সবাই। শ্যামা সিঁঠিয়ে গেল পেছনে, চোখ তুলে তাকালো সবটা বোঝার জন্য। টেবিলের অপর পাশে রক্তচক্ষু নিয়ে শ্যামার দিকে তাকিয়ে আছে সালেহা জোয়ারদার, অর্থাৎ সংগ্রামের মা। তার পেছনে আছেন লতিফা। লতিফার মুখে বক্র হাসি। শ্যামা ঢোক গিলল সালেহাকে দেখে। লতিফ জোয়ারদার সশব্দে উচ্চ স্বরে বললেন, এটা কি ধরনের ব্যবহার সাহেলা? কি করলে এটা তুমি? এই মেয়ে এই বাড়িতে কি করছে এখনো? ওকে কেউ বের করে দেয়নি কেন এখনো? এই মেয়ে, বের হ আমার বাড়ি থেকে। কোন অধিকারে এই বাড়িতে এখনো আছিস তুই? বের হ। বলতে বলতে শ্যামার দিকে গটগট করে এগিয়ে ওর বাহু ধরে এক টানে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে লাগলো সালেহা। শাড়িতে পা জড়িয়ে পড়তে পড়তেও বেঁচে যায় শ্যামা। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে এক ধাক্কায় শ্যামাকে সদর দরজার বাইরে ছুঁড়ে মারে সালেহা। হুমড়ি খেয়ে কারোর প্রশস্ত বুকের উপর আছড়ে পড়ে শ্যামা। এমনিতেই কাল থেকে কিছু খাওয়া হয়নি। কাল খেয়েছে সেই সকালে। শরীরে জোর নেই, দুর্বল শরীরে লুটিয়ে পড়ে শ্যামা। সামনের জন দুহাতে আগলে নেয় শ্যামাকে। শ্যামা মাথা তুলে ভেজা নিভু নিভু নয়নে তাকায়। সংগ্রামকে দেখে এক মুহূর্ত অপেক্ষা না করে সালেহা বেগম বলে ওঠেন, তুই এসেছিস বাবা? এই মেয়েকে বের করে দে এক্ষুনি। ওকে সহ্য হচ্ছে না আমার। মানি না আমি ওকে। এই মেয়ে আর এক মুহূর্ত যেন এই বাড়িতে না থাকে। সংগ্রাম শ্যামাকে দাঁড় করায়। ওর হাত শক্ত করে ধরে এগিয়ে আসে। জোরালো কণ্ঠে বলে, ও কোথাও যাবে না আম্মা, ও আমার স্ত্রী, এই বাড়িতেই থাকবে ও।
না, ও থাকবে না এই বাড়িতে। এই কালো মেয়েকে তোর বউ হিসাবে মানি না আমি। এই সামান্য মাছ ধরা জেলের মেয়েকে মানি না আমি। তুই জানিস ওর বিয়ে ভেঙেছিল একবার, লগ্নভ্রষ্টা ও। এই মেয়েকে কিছুতেই মানব না আমি। আমি মানি ওকে, আর সবটা জেনে ওকে বিয়ে করেছে আমি। 3 কবুলে বিয়ে করে সহধর্মিনীও আমার। কালিমা পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমরা। ও আমার বিবাহিত স্ত্রী, আমার আমানত। কথা শেষ করেই শ্যামার দিকে তাকালো সংগ্রাম। শ্যামার চোখ নিভে আসছে, অসাড় হয়ে আসছে পুরো শরীর। দুর্বলতায় পা ভেঙে লুটিয়ে মাটিতে পড়তে নেয় শ্যামা। তবে মাটিতে পড়ার আগেই ওকে আবারও দুহাতে আগলে নেয় সংগ্রাম। আতিয়া বেগম আর শবনম দৌড়ে আসেন শ্যামার কাছে। সংগ্রাম শ্যামার গালে হাত রেখে আলতো চাপড় দিয়ে ডাকে, হে মেয়ে, কি হলো তোমার? ওঠো, চোখ খোলো। শ্যামা, এই শ্যামা। নাথবউ, ও নাথবউ, কি হইল তোর? দুলা ভাই, নাথবউ যে ঘরে লইয়া যা তাড়াতাড়ি। সংগ্রাম তড়িঘড়ি করে কোলে তুলে নেয় শ্যামাকে। আশেপাশে না তাকিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ঘরে চলে যায়। এদিকে ওর যাওয়ার দিকে তাকিয়ে হিসিয়ে ওঠেন সালেহা। লতিফা আগুনে ঘি ঢালার মতো করে খুশিয়ে বলে, দেখেছ ভাবি, এক রাতেই তোমার ছেলেকে কেমন হাত করে নিয়েছে। সংগ্রাম কেমন মুখে মুখে তর্ক করলো ওই মেয়ের জন্য। ওই মেয়েকে আর থাকতে দিও না এই বাড়িতে, নয়তো কদিন পর তোমার দিকে ফিরেও তাকাবে না তোমার নিজের ছেলে। এর থেকে তো আমার মেয়ের সাথে। পুরো কথা শেষ করতে পারল না লতিফা। তার আগেই সালেহা তরবর পায়ে উঠে গেল নিজের ঘরে। ওর যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকালো লতিফা। এদিকে শ্যামাকে ঘরে এনে খাটের উপর শুয়ে দিয়েছে সংগ্রাম। শবনম তড়িঘড়ি করে শ্যামার মুখে পানি ছিটালো। আতিয়া বেগম এক নাগারে ডেকেই যাচ্ছে তখন থেকে। সংগ্রাম পাশে চঞ্চল চোখে চেয়ে আছে শ্যামার পানির ছিটায় চোখ মুখ কুচকালো শ্যামা। অর্ধভেজা চোখ দুটো টেনে টুনে খুলল। ওঠার চেষ্টা করলো, পারল না। শবনম কাঁধ জড়িয়ে টেনে তুলল ওকে। ঠিক আছে তুমি? শ্যামা মাথা নাড়ালো, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। পেট চেপে বসে রইল শ্যামা। সংগ্রাম গম্ভীর গলায় বলে উঠল, মুখ দিয়ে কথা বের হয় না তোমার? কথা বলতে পারো না তুমি? সবসময় তো চুপচাপ কেন থাকো তুমি? শ্যামা সরে আসলো শবনমের কাছে। শবনম শ্যামার কাঁধে হাত রাখলো। আহ ভাই, বকো না তুমি এটাকে। এমনিতেই আম্মার মামি অনেক কথা শুনিয়েছে ওকে। ঠোঁটটা কেটে গেছে, আবারও কষ্ট হচ্ছে বোন। শ্যামা দুদিকে মাথা নাড়ালো। সংগ্রাম তীক্ষ্ণ সরু চোখে চাইলো আবারও। শ্যামা মাথা নিচু করে চোখ বন্ধ করে লজ্জা খুয়ে নির্লজ্জের মতো বলল, ক্ষুধা লাগছে আমার, কাল থেকে কিছু খাই নাই। বলতে বলতে শ্যামার গলা বিবশ হয়ে আসে। নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে। ওর কথায় আতিয়া বেগম আর শবনম একে অপরের দিকে চাওয়াচাই করলেন। সংগ্রাম পেছনে গোটানো হাত দুটো ছেড়ে দেয়, শান্ত চোখে তাকায় শ্যামার দিকে। আতিয়া বেগম গলা নামিয়ে বললেন, সি 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 সি, ক্ষমা কর নাথবউ, তোর খাওয়ার সময় আসে নাই আমগো। ভাবছিলাম একলগে খামু, তুই যে কাইল থেকে কিছু খাইস নাই জানতাম না বুবু। তুই আগে কইবি না যে তোর ডুক লাগছে? সে কি কাণ্ড কদেহি। শ্যামা পেট চেপে মাথা নুয়ে রেখেছে। শবনম বলে ওঠে, ইস, আমিও কিভাবে ভুলে গেলাম বলো তো তোমার খাওয়ার কথা। খুব ক্ষুধা পেয়েছে বোন, তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি তোমার জন্য। এই যাবো আর এই আসবো। বলে তড়িঘড়ি করে খাট থেকে নেমে দ্রুত পায়ে ঘর ত্যাগ করলো শবনম। আতিয়া বেগম সংগ্রামকে উদ্দেশ্য করে বলেন, দাদু ভাই, তুমি নাথবউর লগে একটু বসো দেহি। একলা ছাড়িস না ওরে, আমি আইতাছি। কথাটা বলে আতিয়া বেগমও বেরিয়ে গেলেন ঘর থেকে। শ্যামা আরও গুটিসুটি হয়ে বসলো, মুড়িয়ে নিল নিজেকে। সংগ্রাম চেয়ে রইল খানিকক্ষণ, তারপর বসলো খাটের উপর। শান্ত কণ্ঠে শুধালো, খেতে পেয়েছে আগে বলনি কেন? ভাবি কি বলতে পারতো অন্তত? ঠিক মতো খাও না তুমি? নাকি তোমার বাড়িতে কেউ খেতে দিত না তোমায়? না খেয়ে খেয়ে কি অবস্থা করেছে নিজের শরীরের? একটা ফু দিলেই তো উড়ে যাবে। শ্যামা কিছু বলল না, কথা আসছে না গলা দিয়ে। শরীর টনটন করছে দুর্বলতায়। সংগ্রাম চেয়ে থাকলো শ্যামার শুকনো ভীত মুখশ্রীর পানে। কয়েক মুহূর্তের মধ্যেই শবনম আসলো খাবার নিয়ে, একটা বড় ট্রেতে করে। প্লেটে ভাত আর কয়েক বাটিতে তরকারি সহ নিয়ে এসেছে। এসেই তাড়াহুড়া করে বলল, ভাই, শ্যামাকে খাইয়ে দাও তো। সৈকত কাঁদছে, সকাল থেকে কাছে পাইনি আমায়। আমি একটু ওর কাছে যাই।
বলেই হাতের ট্রে খাটের উপর রেখে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল শবনম। শ্যামা চোরা চোখে তাকালো সংগ্রামের দিকে, ঢোক গিলল শুকনো। ক্ষীণকাল বাদ সংগ্রাম খাবারের প্লেট হাতে তুলে নিল, হাত ধুয়ে নিল পানিতে। শ্যামা কাপা কাপা হাত এগিয়ে দিয়ে বলল, আমারে দেন, আমি একা খাইতে পারবো। সংগ্রাম ভ্রু কুঁচকালো, তাকালো শ্যামার কাপা কাপা হাতের দিকে, গুরুত্ব দিল না ওর কথায়। ভাত মেখে শ্যামার মুখের সম্মুখে ধরে বলল, হ্যাঁ করো। মুখ ফিরিয়ে নিল শ্যামা। অদ্ভুত অনুভূতি হচ্ছে পুরো শরীরে, চোখ তুলে তাকাতে পারছে না। সংগ্রাম শ্যামার মুখের সামনে ভাতের লোকমা ধরেই বলল, স্বামীর হাতে খাওয়া সুন্নাত। সবার ভাগ্যে কিন্তু এমন স্বামী জোটে না যে তাকে এত যত্ন সহকারে ভালোবেসে খাইয়ে দেবে। তুমি কিন্তু ভাগ্যবতী আছো বলতে হবে। নিজে থেকে তোমার স্বামী খাইয়ে দিচ্ছে তোমায়, আর কি চাই তোমার? শ্যামার মুখে কথা ফুটলো এবার, তাচ্ছিল্য হেসে ক্ষীণ স্বরে বলল, ভাগ্যের কথা আমারে কইেন না ছোট জমিদার সাহেব, ভয় পাই আমি আমার ভাগ্যরে। সংগ্রাম কথা ঘোরালো, আমি খাইয়ে দিলে কি খুব বেশি অসুবিধা হবে? খেয়ে নাও তাড়াতাড়ি। শ্যামা কথা বাড়ালো না, অস্বস্তি নিয়ে মুখে নিল ভাতের লোকমা। দু একবার খেয়ে এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে নিল, এতেই পেট ভরে গেছে। অতিরিক্ত ক্ষুধার পেটে অল্পতেই তৃপ্তি মিটেছে। দুদিকে মাথা নেড়ে বলল, আর খামু না। সংগ্রাম তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, এইটুকুতে পেট ভরে গেল? কি খাও তুমি? খিদে পেয়েছিল তো ভীষণ। এমন পাখির আদারের মতো খাবার খেলে শরীর তো দুর্বল হবেই। কথা শেষ করেই প্লেটের বাকি খাবারটুকু নিজেই খেতে শুরু করলো সে। শ্যামা আশ্চর্য স্বরে বলল, এগুলো আপনি খাইতেছেন কেন? খিদে পেয়েছে তাই খাচ্ছে। দায় সারা জবাব সংগ্রামের, সে আপন মনে খাওয়ায় ব্যস্ত। শ্যামা মিনমিন স্বরে বলল, এগুলো তো আমার এটো খাবার। তো কি হয়েছে? স্বামী স্ত্রী একই প্লেটে খাওয়া সুন্নাত। বারবার সংগ্রামের মুখে স্বামী স্ত্রী সম্বোধনটা গায়ে কাটা ফেলছে শ্যামার। সংগ্রাম সব খাবারটুকু শেষ করে হাত ধুয়ে আবারও শ্যামার পাশে বসলো। এবার একটু কাছাকাছি বসলো। পুরুষালী করা আতরের ঝাঁঝালো গন্ধে চোখ বন্ধ করে নিল শ্যামা। শ্বাস টেনে অনুভব করলো তীব্র গন্ধটাকে। সংগ্রাম কাছাকাছি বসায় দূরে সরে আসলো সে। সংগ্রাম শান্ত কণ্ঠে বলল, তোমাকে তখন একা রেখে যাওয়াটা উচিত হয়নি আমার। একটা জরুরি কাজে গিয়েছিলাম। আমার কথায় কিছু মনে করো না। আমি ওনার একমাত্র ছেলে। অনেক স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে। কাল হঠাৎ আমাদের বিয়েটা হয়েছে তো, তাই ওনার মানতে অসুবিধা হচ্ছে। একটু সময় দাও, ধীরে ধীরে ঠিকই মেনে নেবেন উনি। কাউরে কিছু মানতে হইব না, এই সম্পর্কে থাকবো না আমি। আপনি আমারে আমার আম্মার কাছে দিয়ে আহেন, আমি বাড়ি যাবো। শ্যামার জোরালো কণ্ঠে বলা কথায় সংগ্রামের কপালে ভাঁজ পড়ে। সে গলা একটু ভারী করে বলে, থাকবে না মানে? এইখানে থাকবে না তো কোথায় যাবে তুমি? এখন থেকে এটাই তোমার বাড়ি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে থাকতে হবে তোমায়। এটাই তোমার শেষ ঠিকানা। আমৃত্যু পর্যন্ত এখানে বাস করতে হবে তোমায়। ওই বাড়িতে কি আপন নেই তোমার? না, কইলাম তো আমি এইখানে থাকবো না, বাড়ি যাবো আমি। আম্মা ছাড়া কেউ আপন নাই আমার, আমি আম্মার কাছে যাবো। শ্যামার খানিক তেজি স্বরে সংগ্রাম বিরক্তি প্রকাশ করে। দেখো মেয়ে, রাখিও না আমায়। কোথাও যাবে না তুমি। আপনি কে আমারে বাধা দেয়ার? জোর খাটাইবেন না আমার উপর। সংগ্রাম শ্যামার দুবাহু টেনে নিজের অনেকটা কাছাকাছি নিয়ে আসে। চোখে পানি টল টল করছে শ্যামার। হিসিয়ে ওঠে সংগ্রাম। আমি গিয়ে সেটা আমাকে জানাতে এসো না মেয়ে। তুমি জেনে রাখো, স্বামী হই আমি তোমার। তোমার উপর জোর খাটানোর অধিকার আমার আছে। বাধ্য করো না আমাকে জোর খাটাতে। আর মাঝে মাঝে কি হয় বলো তো? হঠাৎ হঠাৎ এমন ফোঁস করে ওঠো কেন? এমনিতে তো সবসময় ভয় পাও, মাঝে মাঝে কি সব ভয়টার ভুলে যাও নাকি? শ্যামার চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সংগ্রাম সেদিকে খেয়াল করে নরম চোখে তাকিয়ে হাতের বাঁধন আলগা করে। শ্যামা সংগ্রামের চোখে চোখ রেখে ভেজা অসহায় কণ্ঠে বলে, কোনো জোর খাটানো সম্পর্কে থাকতে চাই না আমি। দয়া দেখাইছিলেন না আমারে, দয়া করে বিয়া করছিলেন তো, সাইরা দেন আমারে। আপনার কোনো সহানুভূতির দরকার নাই আমার। এই ধরা বাঁধা সম্পর্কে থাকতে হইব না আপনারে। সংগ্রাম সহসা ছেড়ে দিল শ্যামার বাহু। পিছিয়ে গেল শ্যামা। চোখ ফিরিয়ে নিল সংগ্রামের চোখ থেকে। খানিক চেয়ে থেকে সংগ্রাম বলে উঠল, তাকো আমার দিকে। শ্যামা তাকালো। আবারও দুজনের চোখ স্থির হলো একে অপরের দিকে। সংগ্রাম বলল, শোনো মেয়ে,
আমার কাছে বিয়েটা ধরা বাঁধা নয়, আর না তোমাকে সহানুভূতি দেখিয়ে বিয়েটা করেছি আমি। এই সম্পর্কের যথার্থ সম্মান আমি করি, তোমাকে স্ত্রী হিসেবে মানি আমি। সম্পূর্ণ সজ্ঞানে সবাইকে সাক্ষী রেখে কালিমা পড়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমি। তুমি অজ্ঞাত থাকলেও আমি ছিলাম না। জেনে রাখো, ইহ জন্মে এই সম্পর্ক থেকে মুক্তি পাবে না তুমি, আর না পর জন্মে। আমার সাথেই থাকতে হবে তোমায়, ছাড়া পাবে না আমার হাত থেকে। বলেই খাট থেকে নেমে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। আর তাকালো না কোনো দিকে। শ্যামাকে কিছু বলার সুযোগও দিল না। শ্যামার চোখ থেকে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। দু হাঁটুর মাঝে মুখ গুজে ফুপিয়ে ওঠে সে। সময় গড়াচ্ছে, বিকেল হয়ে গেছে। ঘর থেকে আর বের হয়নি শ্যামা। দুপুরে গোসল সেরে নামাজ পড়ে নিয়েছে। এরই মধ্যে আতিয়া বেগম আর শবনম অনেকটা সময় দিয়েছে ওকে। আসরের নামাজ শেষে শ্যামা একটু হাঁটাহাঁটি করে পুরো ঘরে। কোনো জিনিস স্পর্শ না করে পুরো ঘর ভালো মতো দেখে নেয়। ঘরে অনেক দামি দামি জিনিসপত্র, সবগুলোতেই রুচিশীল রাজকীয়তা প্রকাশ পাচ্ছে, যা কখনো চোখের দেখাও দেখেনি শ্যামা। একপাশে একটা টেবিল ভর্তি অনেক ধরনের বই। ঘরের দেয়াল জুড়ে সংগ্রামের অনেক অনেক ছবি টাঙানো আছে। রঙিন রং তুলিতে আঁকা ছবি আছে অনেক। জমিদারি হাবভাব প্রকাশ পাচ্ছে সব চিত্রতেই। প্রত্যেকটা ছবিতেই গায়ে সাদা কালো শাল জড়ানো। একদিকের দেয়ালে একটা ধনুক ঝুলছে। একটু পায়চারি করতে করতে শ্যামা বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দায় যেতেই একটা দমকা হাওয়া ছুঁয়ে দেয় শ্যামাকে। ঠান্ডায় কেঁপে ওঠেও। গায়ে ভারী কাপড় নেই, শুধু শাড়ি। গায়ের সমস্ত গহনাও খুলে রেখেছে। আছে শুধু দুহাতে দুটো চিকন চিকন চুড়ি। শ্যামা শাড়ির আঁচল জড়িয়ে বারান্দার কিনার ঘেঁষে দাঁড়ায়। আশেপাশে অনেক গাছগাছালি। নিচের দিকে চোখ যায় শ্যামার। নিচে বাগান। বাগানের পাশে বৈঠক বসেছে, জমিদারি বৈঠক। অনেক লোকের উপস্থিতি সেখানে। কোনো কিছু নিয়ে বিচার বসেছে হয়তো। সবার সামনে একটা সিংহাসনের মতো চেয়ারে পায়ের উপর পা তুলে টান টান গম্ভীর হয়ে বসে আছেন লতিফ জোয়ারদার। সংগ্রাম পাশেই পেছনে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। সেই যে বেরিয়ে গেল, আর তখন থেকে ঘরে আসেনি সে। এই লোকটার বিষয়ে কোনো ধারণা নেই শ্যামার। কেমন এই লোকটা? কি চায় উনি? কি আছে এই লোকটার মনে? কেনই বা আটকাচ্ছে শ্যামাকে? শ্যামার মতো সাধারণ মেয়েকে বিয়ে করলো কেন? ওকে বিয়ে করার তো কারণ বা জোর ছিল না ওনার কাছে। এত সুদর্শন পুরুষ হয়ে কেন নিজের জীবনকে জড়ালো শ্যামার সাধারণ উচ্ছিষ্ট জীবনের সাথে? কেন? শ্যামার উপর দয়া দেখিয়ে? জমিদারের ছেলে বলে নিজের মর্যাদা বৃদ্ধির জন্য দয়া করলো শ্যামাকে? প্রশ্ন জাগে শ্যামার মনে। আবার উত্তর খোঁজে দেয় নিজের মন। উনি যে বললেন দয়া দেখায়নি, তাহলে শ্যামাকে বিয়ে করার কারণ কি? কোন দিক থেকেই তো শ্যামা ওনার যোগ্য নয়। শ্যামার থেকে দ্বিগুণ উজ্জ্বল ওনার গায়ের রং। চেহারাতে আভিজাত্যের অন্যতম একটা ছাপ। সৌন্দর্যে তুলনাহীন। এমন সুদর্শন দাম্ভিক পুরুষ জীবনে দুটো দেখেনি শ্যামা। প্রথম যেদিন জঙ্গলে দেখেছিল, চোখ আটকে গিয়েছিল শ্যামার। প্রথমবার কোনো পুরুষ দৃষ্টি আকর্ষণ করেছিল তার। প্রথমবার হবে না তো কি? শ্যামা তো কোনো পুরুষের সম্মুখীন হয়নি কখনো। শ্যামা উপর থেকে এক ধ্যানে তাকিয়ে আছে সংগ্রামের দিকে। এই লোকটাকে দেখে তার হাবভাব বোঝা মুশকিল। শ্যামা? সুপরিচিত কণ্ঠে শ্যামা চকিতে তাকায় পেছনে। চোখ চিকচিক করে ওঠে ওর। জোরে শ্বাস টেনে হাঁসফাঁস করে ছুটে এসে জড়িয়ে ধরে ফুলিকে। কেঁদে ওঠে আচমকা। শক্ত করে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে বলে, ফুলি, তুই আইসোস ফুলি? আমার আম্মা কই ফুলি? আম্মা, আমি আম্মার কাছে যাবো ফুলি। তুই আমার আম্মার কাছে নিয়ে চল। আমি থাকবো না এখানে। ফুলি শ্যামাকে ছাড়াই নিজের থেকে। ওর চোখেও পানি চিকচিক করছে। ভেজা কণ্ঠে বলে, কাকি আহে নাই শ্যামা? জানানো হয় নাই এখনো কাকিরে। তুই ক দেখি কেমন আসোস তুই? শ্যামা ফুপিয়ে উত্তর দেয়, আমি ভালো আছি। তুই তুই এইখানে আইলি কেমনে? হাত ভাইয়ের লগে সকাল সকাল আইতে চাইছিলাম, কিন্তু একলা আইতে পারি নাই। সাহস কুলাই নাই আউনের। ছোট জমিদার একটু আগে হাত ভাইরে পাঠাইছিল আমারে আনার লাইকা, তাই আইলাম। শ্যামা খানিক বিস্মিত হয়। ফুলিকে নিয়ে বসে খাটে। ফুলি এদিক ওদিক আশ্চর্য নয়নে চেয়ে বলে, এটা তোর ঘর শ্যামা? আরে বাপরে, কি বড় ঘর! কত জিনিসপত্র ঘরে।
জানোস জমিদার বাড়ির বাইরে থাইকেই দেখছি সবসময়, ভিতরে আহি নাই কখনো। আউনের একটা ইচ্ছা আসিল সবসময়, আইস প্রথমবার আইলাম, তাও তোর কল্যাণে। কি সুন্দর বাড়ি, আউনের সময় দেখলাম কত বড় অন্তর্মহল, কতগুলো ঘর। শ্যামা বলল না কিছু, শুয়ে পড়ল খাটে, মাথা রাখলো ফুলির কোলে, চোখ বুজে অসহায় কণ্ঠে আবদার করলো, আমার মাথায় একটু হাত বুলাইয়া দিবি ফুলি, যন্ত্রণা হইতেছে খুব। ফুলি স্মিত হাসলো, হাত বুলিয়ে দিতে দিতে বলল, ছোট জমিদার অনেক ভালো, তাই না শ্যামা? শ্যামা উত্তর করল না, সহসা চোখ দুটো খুলল। ফুলি আবারও শুধালো, এই বাড়ির সবাই কেমন শ্যামা? মায়না নিছে তোরে? শ্যামা চুপ থেকে উত্তর করল, সবাই অনেক ভালো। ফুলি মুচকি হাসলো। তুই এবার অনেক সুখী হইবি শ্যামা, দেখিস অনেক সুখী হইবে তুই। শ্যামার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো, জড়ানো কণ্ঠে বলল, আমার জীবনটা এমন কেন হইল ফুলি? কেন আমারে এত অবহেলা করলো সবাই? কেউ কোনোদিন ভালোবাসলো না কেন আমারে? আমি কি এতটাই খারাপ? এতটা অবহেলা করলো কেন সবাই আমারে? আমার ভাগ্যটা এমন কেন? আল্লাহ আমার এমন নসিব দিয়া দুনিয়াতে পাঠাইলো কেন? কইতে পারিস? আমার খুব কষ্ট হয় ফুলি, কাঁদলেও কষ্ট হয়, কান্না আসে আমার সব সময়। আমার জীবনটা আর সবার মতো হইল না কেন? ওরা আমারে কোনোদিন আপন হইল না কেন? ভালোবাসলো না কেন কোনোদিন আমারে?